হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকে ইউরোপের ইতিহাসের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইউনিফিকেশন অফ জার্মানি, আরেকটি হচ্ছে ইউনিফিকেশন অফ ইতালি। জার্মানির একত্রীকরণ ও ইতালির একত্রীকরণ, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা হবে। তো প্রথমে যাচ্ছি জার্মানির একীকরণ বা একত্রীকরণ। ঠিক আছে, তো জার্মানির একত্রীকরণ কখন সম্পন্ন হয়? 1871 সালের 28শে জানুয়ারি সম্পন্ন হয়। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। যখন প্রুশিয়ার রাজা উইলহেম প্রথমকে জার্মানি সাম্রাজ্যের প্রথম সম্রাট ঘোষণা করা হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে জার্মানির প্রথম সম্রাটকে, জার্মানির প্রথম সম্রাট তাহলে কে হচ্ছে? উইলহেম প্রথম, জার্মানির প্রথম সম্রাট, জার্মানি সাম্রাজ্যের প্রথম সম্রাট। ঠিক আছে, এই দুইটা বিষয় কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। আর উইলহেম প্রথম জার্মান সাম্রাজ্যের সম্রাট হন কে? তাহলে প্রুশিয়ার রাজা কিন্তু ছিলেন তিনি, এটা মনে রাখতে হবে। তিনি কে ছিলেন? প্রুশিয়ার রাজা। তিনটা কোশ্চেন এখান থেকে। তো জার্মানির ঐক্যকরণের প্রধান ভূমিকা পালন করেন কে? অটো ভন বিসমার্ক বা অটো ভন বিসমার্ক। আর প্রুশিয়ার চ্যান্সেলর, প্রুশিয়ার চ্যান্সেলর কে ছিলেন? এই যে রাজা উইলিয়াম প্রথম। আচ্ছা, জার্মানির ঐক্যকরণে প্রুশিয়ার ভূমিকা কী ছিল? প্রুশিয়া তার শক্তিশালী সামরিক বাহিনী ও বিসমার্কের কূটনৈতিক কৌশলের মাধ্যমে, এই যে প্রুশিয়ার যে শক্তিশালী সামরিক বাহিনী ছিল এটা, এবং বিসমার্কের কূটনৈতিক কৌশলের মাধ্যমে কিন্তু কী হয়েছিল? জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল, এমনি এমনি হয় নাই। তারপরে জার্মানির ঐক্যকরণের পথে প্রধান বাধা কী ছিল? এই যে অস্ট্রিয়ার আধিপত্য ছিল, ওই সময় অস্ট্রিয়ার আধিপত্য, জার্মানির পাশের দেশ, ধর্মীয় বিভেদ ছিল, অর্থনৈতিক পার্থক্য ছিল, এবং বিভিন্ন জার্মান রাষ্ট্রের পৃথক লক্ষ্য ছিল প্রধান বাধা। যে জার্মান রাষ্ট্রটা তখন বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এই অঞ্চলে বিভক্ত থাকার কারণে কী হয়েছে? এই আঞ্চলিক একটা কী ছিল? আঞ্চলিক একটা ক্ষমতা ছিল। সেই ক্ষমতা বলে এই যে একত্রীকরণ যে সম্পন্ন হবে, একত্রীকরণটা সম্পন্ন হয়নি সহজে। তারপরে জোলভেরিন কি এবং এটি জার্মানির ঐক্যকরণে কীভাবে অবদান রাখে? জোলভেরিন ছিল 1834 সালের প্রতিষ্ঠিত একটি অর্থনৈতিক ইউনিয়ন। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে। জোলভেরিন কি? জোলভেরিন হচ্ছে একটি অর্থনৈতিক ইউনিয়ন যা জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাধা দূর করে ঐক্যের ভূমিকা তৈরি করে। তা জার্মান রাষ্ট্রগুলোর মধ্যে, জার্মান যে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল, এগুলোর মধ্যে ঐক্য গঠন করেছিল। ঠিক আছে, এই যে এটা জোলভেরিন প্রতিষ্ঠিত হয়েছিল কত? 1834 সালে। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। জার্মানির ঐক্যকরণে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের ভূমিকা। এই যে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ, কারণ ওই সময়টাতে কী করেছিল ফ্রান্স, ফ্রাঙ্কো মানে হচ্ছে ফ্রান্স, 1870 থেকে 1871 যে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ, ফ্রান্স হচ্ছে জার্মানির ঐক্যকরণে প্রধান বাধা হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, তো এই যুদ্ধটা প্রুশিয়ার যুদ্ধের জয়ের মাধ্যমে জার্মানির ঐক্যকরণ সম্পন্ন হয়। তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করে? প্রুশিয়া জয়লাভ করে। বিসমার্কের রক্ত লৌহ নীতি। ঠিক আছে, রক্ত লৌহ নীতি, এটা কার? বিসমার্কের। এটা কিন্তু মনে রাখতে হবে। ভারতবর্ষ কিন্তু একজন রক্ত লৌহ নীতি গ্রহণ করেছিল, কে? বলবন, সুলতান গিয়াসউদ্দিন বলবন। এবং এই যে বিসমার্ক, বিসমার্ক হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতি গ্রহণ করেছিলেন। কারণ হচ্ছে সামরিক শক্তি কঠোর যে কূটনৈতিক মাধ্যম, এর মাধ্যমে কিন্তু সে কী করতে পেরেছিল? জার্মানিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল। এই যে 7 সপ্তাহের যুদ্ধ কি এবং এর ফলাফল কি? এই যে প্রথমে হচ্ছে অস্ট্রিয়া, আর দ্বিতীয় হচ্ছে ফ্রান্স। এই জার্মানির ঐক্যকরণে বাধা সৃষ্টি করেছিল কে? দুইটি দেশ, অস্ট্রিয়া আর ফ্রান্স। প্রুশিয়া ছিল কার পক্ষে? জার্মানির পক্ষে। তো 1866 সালে প্রুশিয়া অস্ট্রিয়ার মধ্যে 7 সপ্তাহের যুদ্ধ, 42 দিনের যুদ্ধ, যেখানে প্রুশিয়ার জয় অস্ট্রিয়াকে জার্মান ঐক্যের পথ থেকে সরিয়ে দেয়। ঠিক আছে, প্রুশিয়ার জয়। প্রুশিয়া তাহলে কাকে কাকে হারালো? ফ্রান্সকে হারালো এবং অস্ট্রিয়াকে হারালো। এই দুইটা দেশকে হারিয়ে কী করলো? জার্মানির ঐক্যকরণের একটা সুযোগ করে দিল। তারপর দেখি তার প্রশ্নটা দেখি। জার্মানির ঐক্যকরণে স্লেজউইগ বা হলস্টাইন প্রশ্নের ভূমিকা। আচ্ছা, স্লেজউইগ এবং হলস্টাইন প্রশ্নটা কি? প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। জার্মানির ঐক্যের পথে প্রুশিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠা সহায়তা করে। এই যে স্লেজউইগ ও হলস্টাইন প্রশ্ন, এই যে প্রশ্নটা হচ্ছে স্লেজউইগ ও হলস্টাইন প্রশ্নটা হচ্ছে কি? প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি, এটা হচ্ছে স্লেজউইগ হলস্টাইন প্রশ্ন। তো জার্মানির ঐক্যকরণের সময় কোন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ফ্রাঙ্কফুর্ট চুক্তি। তাহলে জার্মানির একটা শহরের নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা হয় কিন্তু এখানে, ফ্রাঙ্কফুর্ট। 1871 সালে ফ্রাঙ্কফুর্ট প্রুশিয়ান যুদ্ধের পর ফ্রান্সের কাছ থেকে এলসাস ও লরেন অঞ্চল জার্মানির অন্তর্ভুক্ত হয়। যে ফ্রান্সকে যখন হারিয়ে দিল প্রুশিয়ারা, তখন
এই যে ফ্রান্স কিন্তু দখল করে নিয়েছিল জার্মানির এলসাস ও লরেন্স, এটা তখন জার্মানির কাছে চলে আসে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। জার্মানির ঐক্যকরণের ফলে ইউরোপের ক্ষমতার ভারসাম্য কি পরিবর্তন হয়? জার্মানির ঐক্যকরণের ফলে জার্মানি ও ব্রিটেন ইউরোপের প্রধান শক্তিশালী রাষ্ট্র হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু পরীক্ষা আসে যে জার্মানির ঐক্যকরণের পরে ইউরোপের কোন দুটি দেশ শক্তিশালী হয়ে ওঠে বা প্রধান ক্ষমতা পায় ইউরোপে? জার্মান একটা হচ্ছে, আর একটা হচ্ছে ব্রিটেন। তারপর হচ্ছে ক্লাইন ডয়েচল্যান্ড কী ছিল? ক্লাইন ডয়েচল্যান্ড ছিল অস্ট্রিয়াকে বাদ দিয়ে প্রুশিয়ার নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলোর ঐক্য সাধনের ধারণা। তো অস্ট্রিয়া এবং ফ্রান্স যেমন জার্মানির ঐক্যকরণে বাধা সৃষ্টি করেছিল, সেজন্য জার্মানরা কী করেছিল, প্রুশিয়াকে সাথে নিয়ে তাদের মানে বিসমার্ক আর কি, প্রুশিয়াকে সাথে নিয়ে জার্মান রাষ্ট্র ঐক্যকরণে ভূমিকা রেখেছিল। তো জার্মানির ঐক্যকরণে জাতীয়তাবাদের ভূমিকা কী ছিল? জাতীয়তাবাদ জার্মানভাষী জনগণের মধ্যে ঐক্যের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলে একত্রীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। জার্মানির ঐক্যকরণের সময় কোন সম্রাটের মুকুট পরানো হয়? প্রুশিয়ার রাজা উইলহেম প্রথমকে 1871 সালে জার্মান সাম্রাজ্যের প্রথম সম্রাট ঘোষণা করা হয়। তাহলে জার্মান সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছে কে? প্রুশিয়ার রাজা উইলহেম প্রথম। তাহলে জার্মানির একত্রীকরণটা কত সালে হলো? 1871 সালে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো জার্মানির ঐক্যকরণের পর নতুন সাম্রাজ্যের নাম কি? জার্মানির ঐক্যকরণের পর নতুন সাম্রাজ্যের নাম হলো দ্বিতীয় রাইখ, সেকেন্ড রাইখ। এটা মনে রাখতে হবে, সেকেন্ড রাইখ, দ্বিতীয় রাইখ। এমসিকিউ প্রশ্নগুলোতে যাই। জার্মানির একত্রীকরণ কত? 1871। জার্মানির ঐক্যকরণের নেতৃত্বদানকে অটো ফন বিসমার্ক, জানি সবাই। জার্মানির ঐক্যকরণের প্রধান ভূমিকা পালন করে কে? প্রুশিয়া অস্ট্রিয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। জোলভেরিন কি? একটু আগেই পড়েছে, জোলভেরিন হচ্ছে একটি অর্থনৈতিক ইউনিয়ন। তারপরে দেখি ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ কত সালে হয়? 1870 থেকে 1871, যে আগের প্রশ্নগুলোই। বিসমার্কের কোন নীতি জার্মানির ঐক্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? এই বিসমার্কের কোন নীতি? রক্ত লৌহ নীতি। পরীক্ষা আসে যে রক্ত লৌহ নীতি কে গ্রহণ করেছিল? বিসমার্ক। এই 7 সপ্তাহের যুদ্ধে প্রুশিয়ার প্রধান প্রতিপক্ষ কে ছিল? ডেনমার্ক ছিল না, অস্ট্রিয়া ছিল। 7 সপ্তাহ যুদ্ধ অস্ট্রিয়ার সাথে হয়েছিল। জার্মানির ঐক্যকরণের সময় কোন প্রাসাদের সম্রাট ঘোষণা করেছিল? ভার্সাই প্রাসাদ। যখন কি যুদ্ধটা হলো না, ভার্সাই প্রাসাদ কোথায়? ফ্রান্সে। জার্মানির ঐক্যকরণের সময় কোন প্রাসাদে সম্রাট ঘোষণা করা হয়? ভার্সাই প্রাসাদ। এটা কোথায়? এটা প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ক্লাইন ডয়েচল্যান্ড ধারণার কোন রাষ্ট্র বাদ দেওয়া হয়? অস্ট্রিয়াকে বাদ দেওয়া হয়। যে অস্ট্রিয়াকে বাদ দিয়ে প্রুশিয়ার সাথে জার্মানি একত্রীকরণ, প্রুশিয়ার সাহায্যে। তো জার্মানির ঐক্যকরণে স্লেজুইগ হলস্টাইন যুদ্ধের প্রতিপক্ষ কে ছিল? অবশ্যই ছিল ডেনমার্ক। তো ফ্রাঙ্কফুর্ট চুক্তির ফলে কোন অঞ্চল জার্মানির অন্তর্ভুক্ত হয়? এলসাস ও লরেন, যেটা দেখেছি প্রশ্নে। জার্মানির ঐক্যকরণের পর নতুন সাম্রাজ্যের নাম কি হয়? দ্বিতীয় রাইখ। তো জার্মানির ঐক্যকরণে জাতীয়তাবাদের প্রভাব কী ছিল? ঐক্যের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। কী পায়? ঐক্যের আকাঙ্ক্ষা একটা বৃদ্ধি পায়, ঐক্যের আকাঙ্ক্ষা। তো জার্মানির ঐক্যকরণের সময় প্রধান শত্রু কোন রাষ্ট্র ছিল? বোঝা যাচ্ছে ফ্রান্স পড়েছে, ফ্রান্স ও অস্ট্রিয়ার সাথে বিরোধিতা করেছিল। জার্মানির ঐক্যকরণের ফলে ইউরোপের কোন দুটি রাষ্ট্র শক্তিশালী হয়? কোন দুটি? ব্রিটেন ও জার্মানি। ঠিক আছে, তো এই কয়েকটি প্রশ্ন নিয়েই হলো জার্মানির একীকরণ বা একত্রীকরণ। এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। তো এগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, তো এবার যাচ্ছি আমি ইতালির একত্রীকরণে। ঠিক আছে, তাহলে এবার কোথায় যাব? ইতালির একত্রীকরণ। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন। ইতালির একত্রীকরণ কবে সম্পন্ন হয়? ওই মোটামুটি একই সালে, 1871। এই যে ইতালির একত্রীকরণ বা রিসার্জিমেন্টো। তো ইতালির একত্রীকরণকে ইংরেজিতে বলে রিসার্জিমেন্টো বা ইউনিফিকেশন অফ ইতালি। রিসার্জিমেন্টো হলো 19 শতাব্দীতে ইতালির বিভিন্ন রাজ্য অঞ্চলকে একটি একক জাতিরাষ্ট্রে রূপান্তরিত করার প্রক্রিয়া। এই যে রিসার্জিমেন্টো বা ইতালির একত্রীকরণ প্রক্রিয়াটি চলে 1815 থেকে 1871 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ইতালির একত্রীকরণকারী সাল কখন হয়, মানে কখন শুরু থেকে শেষ, এটা কিন্তু একটা মানে সময়সীমা দিয়ে দেয় আর কি, ডিউরেশনটা কখন। তো এটা হচ্ছে 1815 থেকে 1871, ইতালির একত্রীকরণ, ইউনিফিকেশন অফ ইতালি। ঠিক আছে, তো ইতালির ঐক্যকরণের প্রধান নেতা কারা ছিলেন? এই যে জুজেপ্পো গ্যারিবল্ডি, কাউন্ট ক্যামিলো ডি কাভুর, ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়, জুজেপ্পো মাৎসেনি।
এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম। গ্যারিবাল্ডি, ক্যাভুর, ইমানুয়েল দ্বিতীয় বা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়, জুজেপে মাৎসেনি, এটা মনে রাখতে হবে। রিসার্জিমেন্টো কি? এই যে রিসার্জিমেন্টো হচ্ছে ইতালির ঐক্যকরণের প্রক্রিয়ায় ঐতিহাসিক নাম, যার অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা পুনরুত্থান। ঠিক আছে, এটা কিন্তু পাশে। রিসার্জিমেন্ট অর্থ কি? এটা কী নাম? ঐতিহাসিক নাম। ইতালির জাতীয়তাবাদ ও ঐক্যকরণের আন্দোলনকে বোঝায় রিসার্জিমেন্টো, খুব ইম্পর্টেন্ট। ইতালির ঐক্যকরণে সার্ডিনিয়া পিয়েদমন্তের ভূমিকা কী ছিল? সার্ডিনিয়া পিয়েদমন্ত ছিল ইতালির ঐক্যকরণের কেন্দ্রবিন্দু। এই যে, তো সার্ডিনিয়া পিয়েদমন্ত কি? ইতালির ঐক্যকরণের একটা কেন্দ্রবিন্দু ছিল। যেখানে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় ও ক্যাভুরের নেতৃত্বে ইতালির অন্যান্য রাজ্যগুলো একত্রিত হয়। এই যে জার্মানির মতো কিন্তু ইতালির রাজ্যগুলো কি ছিল? আলাদা আলাদা বিচ্ছিন্ন ছিল। এই যে ভিক্টর ইমানুয়েল ও ক্যাভুরের নেতৃত্বে ওই যে সার্ডিনিয়া পিয়েদমন্ত একত্রিত হয়। তো ইতালির ঐক্যকরণে কাউন্ট ক্যাভুরের ভূমিকা কী ছিল? কাউন্ট ক্যাভুর সার্ডিনিয়া পিয়েদমন্তের প্রধানমন্ত্রী হিসেবে কূটনৈতিকভাবে ফ্রান্সের সাথে জোট গঠন করে। এই যে এখানে আবার ফ্রান্সের সাথে জোট গঠন করে অস্ট্রিয়াকে পরাজিত করে। এই যে ইতালির একত্রীকরণে আবার অস্ট্রিয়া বিরোধিতা করেছিল, কারণ অস্ট্রিয়া ইতালির 2টি অঞ্চল দখল করে নিয়েছিল। যদি ইতালি একত্রিত হয় তাহলে তো অস্ট্রিয়াকে ওই 2টি অঞ্চল ছেড়ে দিতে হবে। সেজন্য কিন্তু অস্ট্রিয়া ইতালির একত্রীকরণে বিরোধিতা করেছিল। এবং উত্তর ইতালির একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জুজেপ্পো গ্যারিবাল্ডি কীভাবে ইতালির ঐক্যকরণে অবদান রেখেছিল? গ্যারিবাল্ডি তার রেড শার্ট হচ্ছে একটা স্বেচ্ছাসেবী বাহিনী দিয়ে দক্ষিণ ইতালির নেপলস ও সিসিলি জয় করেন এবং সেগুলো ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়ের হাতে তুলে দেন। দেখছেন ব্যাপারটা? রেড শার্ট তাহলে কী হচ্ছে? একটা স্বেচ্ছাসেবী বাহিনী, যার দ্বারা কী করে গ্যারিবাল্ডির কিন্তু রেড শার্ট বাহিনীটা কার? গ্যারিবাল্ডি করে তোলে। দক্ষিণ ইতালির নেপলস এবং সিসিলি জয় করেন। এই যে ইতালির নেপলস এবং সিসিলি জয় করে, সেটা কার হাতে তুলে দেয়? ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়ের হাতে তুলে দেয়। ইতালির ঐক্যকরণ ইয়ং ইতালি ছিল জুজেপে মাৎসিনি। এই যে গ্যারিবাল্ডি ছিল রেড আর্মি এবং ইয়ং ইতালি ছিল জুজেপে মাৎসিনির। একটা ছিল মাৎসিনির আর একটা ছিল গ্যারিবাল্ডির। প্রতিষ্ঠিত একটি গোপন সমিতি, এই যে ইয়ং ইতালি একটা গোপন সমিতি, যার উদ্দেশ্য ছিল ইতালীয় জাতীয়তাবাদ প্রচার। তাহলে ইয়ং ইতালির উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদ প্রচার, ঐক্যকরণের জন্য বিপ্লবী আন্দোলন গড়ে তোলা। ইতালির ঐক্যকরণে ফ্রান্সের ভূমিকা কী ছিল? ফ্রান্স সার্ডিনিয়া পিয়েদমন্তের সাথে জোট গঠন করে 1859 সালে ফ্রান্স যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে উত্তর ইতালির মুক্তিতে সহায়তা করে। এই যে কারণ এই যে উত্তর ইতালিতে 2টি অঞ্চল অস্ট্রিয়া জয় করে নেয় এবং অস্ট্রিয়াকে পরাজিত করে কী করে? ওই 2টি অঞ্চল ইতালির একত্রীকরণ করে। ইতালির ঐক্যকরণে অস্ট্রিয়ার বিরোধিতা কেন ছিল? যে ইতালির ঐক্যকরণে অস্ট্রিয়ার বিরোধিতা এবার দেখবো আমরা কেন ছিল। অস্ট্রিয়া উত্তর ইতালির লোম্বার্ডি, অস্ট্রিয়া কী করেছিল? উত্তর ইতালির লোম্বার্ডি ও জেনেতো অঞ্চল নিয়ন্ত্রণ করত, এই জন্য কিন্তু বিরোধিতা করছে। এবং ইতালির একত্রীকরণ তাদের আধিপত্যের জন্য হুমকি ছিল, কারণ ওই 2টি অঞ্চল তারা দখল করে নিয়েছিল। এই জন্য ইতালির ঐক্যকরণের রোমের গুরুত্ব কী ছিল? রোম ছিল ইতালির ঐক্যকরণের প্রতীক এবং 1871 সালে এটি ইতালির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা মানে সর্বশেষ রোম ইতালির রাজধানী হয়ে একত্রীকরণটা সম্পন্ন হয় 1871 সালে। তো ইতালির ঐক্যকরণে 1848 সালের বিপ্লবের ভূমিকা কী ছিল? তো 1848 সালে কী হয়? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়। ঠিক আছে, বাংলাদেশের মতো ফ্রান্সেও কিন্তু 1830 সালে একটা বিপ্লব হয়, যে বিপ্লবটার নাম হচ্ছে জুলাই বিপ্লব। বাংলাদেশে যেমন জুলাই বিপ্লব হলো, সেরকম ফ্রান্সেও জুলাই বিপ্লব হয়েছিল 1830 সালে, এবং ওটা হচ্ছে প্রথম বিপ্লব, এটা হচ্ছে দ্বিতীয় বিপ্লব, এটা হচ্ছে তৃতীয় বিপ্লব। 1848 সালে তৃতীয় বিপ্লব হয়, ঠিক আছে, ফ্রান্সে। 1848 সালের বিপ্লব ইতালীয় জাতীয়তাবাদকে উজ্জীবিত করে এবং ঐক্যকরণের জন্য জনজাগরণ সৃষ্টি করে, যদিও এটি তাৎক্ষণিকভাবে সফল হয়নি। ইতালির ঐক্যকরণে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় কী ভূমিকা পালন করে? ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় ছিলেন সার্ডিনিয়া পিয়েদমন্তের রাজা। তাহলে ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় কে ছিলেন? সার্ডিনিয়া পিয়েদমন্তের রাজা, এবং পরবর্তীতে ইতালির প্রথম সম্রাট তাহলে কে? সার্ডিনিয়া পিয়েদমন্তের রাজা ভিক্টর ইমানুয়েল, যিনি ঐক্যকরণের প্রক্রিয়াকে নেতৃত্ব দেন। ইতালির ঐক্যকরণে পোপের ভূমিকা কী ছিল? পোপ প্রথম দিকে কী করেছিল? বিরোধিতা করেছিল। কারণ এটি প্যাপল রাজ্যের ক্ষমতা হ্রাস করে, পোপ যেখানে থাকতো আর কি। তবে 1870 সালের রোম জয়ের মাধ্যমে ঐক্য সম্পন্ন হয়। ইতালির ঐক্যকরণে রেড শার্ট বাহিনীর গ্যারিবাল্ডি রেড শার্ট এরা কী করে? সিসিলি ও নেপল জয় করে দক্ষিণ ইতালির একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতালির একত্রীকরণ সম্পন্ন হয় 1871 সালে। রোম ইতালির রাজধানী হলে ইতালির একত্রীকরণটা সম্পন্ন হয়। এবার দেখি এমসিকিউ। ইতালির একত্রীকরণ প্রক্রিয়া কোন নামে পরিচিত? খুব
খুব সহজ, রিসার্জিমেন্টো। ইতালির ঐক্যকরণে প্রধান নেতৃদানকে সবাই দেন, জুজেপে মাৎসিনি, জুজেপে গ্যারিবল্টি, কাউন্ট ক্যাভুর সকলেই। ইতালির ঐক্যকরণে কোন রাজ্য কেন্দ্রীয় ভূমিকা পালন করে? সার্ডিনিয়া ও পিয়েদামন্ত। ইতালির ঐক্যকরণ শুরু হয় কবে? 1815 সালে। ইতালির ঐক্যকরণে কোন দেশ অস্ট্রিয়ার বিরুদ্ধে সহায়তা করে? ফ্রান্স। তাহলে জার্মানির ঐক্যকরণের ক্ষেত্রে বাধা ছিল ফ্রান্স এবং অস্ট্রিয়া, কিন্তু ইতালির ঐক্যকরণে শুধু একটি দেশ, সেটা হচ্ছে অস্ট্রিয়া। ইয়াং ইতালির প্রতিষ্ঠা করেন কে? খুব সহজ, মাৎসেনি। আর রেড আর্মি গ্যারিবল্ডি। তো ইতালির প্রথম সম্রাট কে ছিলেন? এটা পড়লাম আমরা, ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়। ইতালির ঐক্যকরণে কোন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রেড শার্ট, স্বেচ্ছাসেবক বাহিনী। ইতালির ঐক্যকরণে কোন রোম কবে রাজধানী হয়? 1871 সালের শেষের দিকে। ইতালির ঐক্যকরণে কোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ফ্রাঙ্কো অস্ট্রিয়ান যুদ্ধ, অস্ট্রিয়া ফ্রান্স যুদ্ধ। ইতালির ঐক্যকরণে কোন অঞ্চল সর্বশেষ যুক্ত হয়? রোম সর্বশেষ যুক্ত হয়। ইতালির ঐক্যকরণে কে রিয়াল পলিটিক নীতি গ্রহণ করে? ক্যাভুর। এটা একটা নতুন প্রশ্ন, রিয়াল পলিটিক নীতি কে গ্রহণ করে? ক্যাভুর। ইতালির ঐক্যকরণে কোন বিদেশি শক্তি প্রধান বাধা ছিল? অস্ট্রিয়া প্রধান বাধা ছিল। ইতালির ঐক্যকরণে কোন বছর নেপলস ও সিসিলি জয় করা হয়? 1860 সালে নেপলস ও সিসিলি জয় করে। ইতালির ঐক্যকরণে কোন ঘটনা 1848 সালে গুরুত্বপূর্ণ? এটা 18 সালের বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে। তো এই দুইটাই ছিল আজকের ক্লাসের মূল বিষয়। তো আশা করি সবাই উপকৃত হবেন এবং এগুলো থেকেই প্রশ্ন আসবে পরীক্ষায়। সবাইকে ধন্যবাদ।